আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। শুধুমাত্র যখন আমরা প্রশ্ন করছি আমার খিদে লেগেছে ভাত দাও, আমি পড়াশোনা করছি আমার চাকরি দাও, আমি আমার শস্যের মূল্য পাচ্ছি না কেন, উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছি না কেন, তখনই আমার সঙ্গে ধর্মটাকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা এটার বাইরে গিয়ে একজন ছাত্র পড়াশোনা করার শেষে যারা চাকরি পায় তার দাবি তুলছি, একজন তার শ্রমের মূল্য যাতে পায় তার দাবি তুলছি, একজন কৃষক তার উৎপাদিত ফসলের যাতে সঠিক দাম পায় তার দাবি আমরা তুলছি। এই জন্য আমাদের সরকারের পার্থক্য হচ্ছে। তাই বন্ধুগণ, বিভিন্ন সমাজের মানুষ আছেন, মার্কেট বিভিন্ন সমাজের মানুষ আছেন, তাদের প্রত্যেককে বলবো একটু চোখটা বন্ধ করে বাড়িতে যখন যাবেন এই যে বক্তব্যগুলো শুনলেন বাস্তবের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বক্তব্য অনেক আছে, আমার তো মনে হয় বাব মসজিদ নিয়ে আর নতুন করে আপনাদের শুনতে লাগবে না। প্রসেনজিৎ যা পড়িয়ে দিয়েছে আপনাদেরকে আর নতুন করে শুনতে লাগবে না। আমি শুধু এখানে 1 থেকে 2 মিনিট একটু ইনক্লুড করবো এর মধ্যে। আজকে ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষও জানে। আর আপনাদেরকে বলে রাখি, যারা ধর্মে মুসলিম তাদের উদ্দেশ্যে বলছি, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এটা দেশের ঐতিহ্যকে যারা ধ্বংস করেছে সেই সমস্ত সংবিধান বিরোধী মানুষের বিরুদ্ধে, যারা সংবিধানকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ সাথে সাথে সংবিধান প্রেমী মানুষের লড়াই। কিন্তু বিজেপি চাইছে এই বাবরি মসজিদটাকে সামনে রেখে আমরা ওরা রাজনীতি করব। বিজেপি চাইছে এই বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমানের রাজনীতি করব। আপনারা জ্বলন করেন এখানে দাঁড়িয়ে যিনি প্রায় 20 মিনিটের উপরে বাবরি মসজিদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন, তিনি কিন্তু ধর্মীয় পরিচয়ে মুসলিম নয়। লড়াইটা আমাদের কোথায়? সংবিধান প্রেমীদের সাথে, সংবিধানকে যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে লড়াই। তাই বন্ধুগণ, এটা আমাদের মধ্যে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এই সুযোগে আমার তৃণমূলের বন্ধুরা মাছ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে ছোট্ট কয়েকটা কথা বলবো। বাবরি মসজিদকে কত সালে শহীদ করেছে? 1992। 1992 বললে আপনারা বুঝতে পারবেন না, একটু আগিয়ে যেতে হবে। কেন ওই সময়টাকে বেছে নিল? কেন ওই 2 তারিখ থেকে 6 ডিসেম্বরকে বেছে নিল? এর মধ্যে একটা গভীর গবেষণা আছে, গভীর ষড়যন্ত্র আছে। 6 ডিসেম্বরকে বাবা সাহেব আম্বেদকর আধুনিক ভারতের যিনি রূপকার ছিলেন, এই যে বলার স্বাধীনতা পাচ্ছি, এই যে চলার স্বাধীনতা পাচ্ছি, এই বাসস্থানের স্বাধীনতা পাচ্ছি, যে কথাই বলতে পাচ্ছি, সেটাই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন ধরে অক্লান্ত পরিশ্রমের ফলে যে সংবিধান পেয়েছি তার ক্ষমতাতে আমরা বলছি। সেই বাবা সাহেবের প্রয়াণ দিবস ছিল। সারা ভারতবর্ষের মানুষ জাঁকজমক ভাবে তার প্রয়াণ দিবসটাকে আমরা পালন করে আসছিলাম 1956 পর থেকে। অনেকের ঈর্ষা হলো, অনেকের রাগ হয়েছে যে বাবা সাহেব আম্বেদকর কাদের কথা বলেছে? সব সময় পিছড়ে বর্গের কথা বলতে। যে বাবা সাহেব আম্বেদকর যখন স্কুলে গিয়েছিলেন তাকে পেছনের দিকে বসিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র তার জাতের কারণে, তার ধর্মীয় পরিচয়ের কারণে। সেই বাবা সাহেব আম্বেদকর এই জাতের অস্পৃশ্যতা, বর্ণগত লড়াইকে মুছে দিয়ে এমন সংবিধান দিয়েছিলেন যে সংবিধানে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম নির্বিশেষে সকলের সমান অধিকার দিয়েছিল। এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনটাকে কিভাবে পালন হবে? জাঁকজমক ভাবে পালন করছে। অনেকের কষ্ট হয়েছিল, ওটাকে ধ্বংস করতে হবে, ওটাকে আটকাতে হবে। সেই দিন জন্যই 6 ডিসেম্বরটাকে বেছে নেওয়া হয়েছে। আর কেন ওই সময়টাকে বেছে নেওয়া হলো আপনারা জানেন। যদি আমি ভুল বলি, এখন সবার হাতে গুগল আছে, গিয়ে ভয়েস সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, যে আপনারা দেখতে পারেন মন্ডল কমিশন। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, গিয়ে দেখবেন মন্ডল কমিশনটা কি। মন্ডল কমিশন সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর একটা কমিশন বানিয়েছিল। কত সালে? 1979 সালে মন্ডল কমিশনকে গঠন করা হয়েছিল। সরি, আমি যখনই লিখছিলাম দেখবেন আমার খাতায় 7টাকে কাটা হয়েছে, তখনই আমার কনসেন্ট্রেট না 7-এ চলে গিয়েছিল। নোট ডাউন যেখানে করেছি এখানে 7টাকে কেটে 9 করেছি।
1979 সালে মন্ডল কমিশন তৈরি করা হয়েছিল, কারণ ভারতের অনেক জনগোষ্ঠী জাতি তারা সামাজিকভাবে শিক্ষাগতভাবে পিছিয়ে কারা গিয়েছে সেইগুলোকে চিহ্নিত করা, সেইগুলোকে চিহ্নিত করে কিছু সুপারিশ দেবে, সেই সুপারিশ অনুযায়ী তাদেরকে এগিয়ে নিয়ে গেলে ওই জাতিগোষ্ঠীগুলো এগিয়ে যাবে। ঠিক যেভাবে 2006-7 দিকে আমরা কি পেয়েছিলাম, ভারতবর্ষের মুসলমানরা পশ্চিমবাংলার মুসলমানদের জন্য সাচার কমিটি একটা রিপোর্ট বার করেছিল, তার সাথে সাথে কি দিয়েছিল, কিছু সুপারিশ দিয়েছিল যে এইগুলো করলে মুসলমানরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে এগিয়ে যাবে। এই জায়গায় মুসলমান আছে, এইগুলো করলে এগিয়ে যাবে। এটা সাচার কমিশন বা সাচার রিপোর্ট। ঠিক একই ভাবে 1979 সালে মন্ডল কমিশনকে দায়িত্ব দেওয়া তৈরি হয়েছিল অনগ্রসর বৃহত্তর হিন্দু সমাজের কে কোথায় আছে সেগুলো খুঁজে বার করা। মন্ডল কমিশন 1980 সালে রিপোর্ট পেশ করেছিল। ভারতবর্ষে 3743টি জাতিকে চিহ্নিত করেছিল। এই 3743টি জাতির মধ্যে ম্যাক্সিমামটাই আমার হিন্দু সমাজে, ধর্মীয় পরিচয় তাদের হিন্দু, কোটি কয়েক মুসলিম ছিল। ঠিক কেমন কোটি কয়েক মুসলিম বলবো, খারাপ লাগবে না তো? কারণ এখন পশ্চিমবাংলায় সরকারি চাকরিতে ঠিক যেভাবে কোটি কয়েক মুসলমানকে খুঁজে পাওয়া যায়, সেই সময় যে কমিশন তৈরি হয়েছিল 3743টাতেও এরকম কোটি কয়েক ছিল। তাও আমি ধরে নিচ্ছি তৈরি হয়েছিল। তাদের রেকমেন্ডেশন কি ছিল? সাচার কমিটি মন্ডল কমিশন কি দাবি রেখেছিল? যেভাবে বৃহত্তর হিন্দু সমাজের মানুষ পিছিয়ে আছে সামাজিকভাবে, শিক্ষাগতভাবে, চাকরি বাকরিতে, এদেরকে যদি আপলিফটমেন্ট করা যায়, এদেরকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে এই পিছড়ে বর্গের হিন্দুদের কথা বলছি আমি, এই কমিশন যাদের কথা বলেছিল, এই পিছড়ে বর্গের হিন্দুদেরকে 27% রিজার্ভেশন দিতে হবে। এটা 1980 সালে রিপোর্ট হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যারা বিজেপির নেতারা বেশি হই হই করছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন 1980 সালে আপনাদের দল তৈরি হয়েছিল, আর 1990 সালে যখন এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিল, সেই সময়ের অপদার্থ প্রধানমন্ত্রী বলবো আমি, তাদের এই ইমপ্লিমেন্টটা অনেকের গায়ে লেগেছিল। এটাকে বন্ধ করার জন্য, এ থেকে মাইন্ডকে ডাইভার্ট করার জন্য 100 জন চাকরি করলে 27 জন পিছড়ে বর্গের হিন্দু চাকরি করবে, অনেকের অসুবিধা হয়ে গেছিল। সেই জন্য হিন্দু মুসলমানের খেলা তৈরি করার জন্য বাবরিটাকে শহীদ করলো, ধর্মীয় অধিকার টান নিয়ে নিল। কমিশনটা তৈরি হয়েছিল, কমিশনের রেকমেন্ডেশন কি ছিল? 100 জন সরকারি চাকরি করলে 27 জন পিছড়ে বর্গের হিন্দুকে সরকারি চাকরি দিতে হবে, তাই তো নাকি দাদা? কিন্তু এটাতে কাদের অসুবিধা হলো? যারা আজকের দিনে জাতিভিত্তিক জনগণনা করছে না। আমাদের বক্তব্য এখানে, আপনি তো বলছেন দলিতকে খুব ভালোবাসেন, আপনি তো বলছেন আদিবাসীকে খুব ভালোবাসেন, আপনি তো বলছেন মুসলিমকে খুব ভালোবাসেন, ভালোবেসে তো চোখে বাম দিয়ে কেঁদে হাওড় হয়ে যাচ্ছেন। কিন্তু পশ্চিম বাংলায়, কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, 100 জন চাকরি করলে আমার কটা দলিত চাকরি করছে? 100 জন চাকরি করলে কতটা পিছড়ে বর্গের হিন্দু চাকরি করছে? 100 জন চাকরি করলে কটা ওবিসি সম্প্রদায় মুক্ত হিন্দু চাকরি করছে? 100 জন সরকারি চাকরিতে কটা মুসলিম চাকরি করছে? এর তথ্যটাও তো আমাদেরকে দিতে হবে ভাই, চাইবেন না? এইটা কিভাবে পাবেন? এটা পাবেন কিভাবে? তার জন্য তো তথ্য চাই। সেই তথ্যটাই 2014-তে ক্ষমতা এসে পাবলিক করার যেটা দরকার ছিল, বিজেপি সেটা চেপে দিল। আজকে বিজেপির ভোট ব্যাংক যেখানে, যে পাড়াতে, সেই পাড়ার হিন্দু ভাইদের চাকরি না পায়, 27% সংরক্ষণ না হয়, তারা না জানো 100 জনের মধ্যে 27 জন পিছড়ে বর্গের হিন্দু না চাকরি পায়, ওবিসি যারা আছেন তারা না পাওয়ার জন্য বাবরি মসজিদকে শহীদ করে, দীর্ঘদিনের টার্গেট ছিল, ওই সময়ে শহীদ করে হিন্দু মুসলমানের দিকে খেলা নিয়ে চলে গেল, আর কোর্টে মামলা ফাইল করে দিল যে এটা মানা যাবে না। ইন্দ্র সাহানি নামে এক ব্যক্তি 1991 সালে কোর্টে মামলা করে দিল। একটু ভাবতে হবে, একটু আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমাদের আসল ইতিহাসটা কি। কেন ওই
সময়টাকে বেছে নিল, কেন ওই দিনটাকে বেছে নিল? যদি রাজ্যে ফিরে আসি বুঝতে পারবেন কিভাবে আরএসএস বা সংঘ পরিবার সময়কে তারা কাজে লাগায়। আপনারা জানেন 2006-07 দিকে সাচার কমিটির সুপারিশ, সাচার কমিটির রিপোর্ট যখন পাবলিক ডোমেইনে চলে আসলো, সমাজে যখন চলে আসলো, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে যখন মুসলমানরা পিছিয়ে যখন চিৎকার করলো রিপোর্ট দেখে, তখন কিন্তু সেই সময় বামপন্থী সরকার তৎপর হয়ে গিয়েছিলেন। সেই সময় তৎপরতার সাথে আনএডেড, এডেড থেকে শুরু করে বিভিন্ন এমএসকে থেকে শুরু করে মুসলিম ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে শুরু করেছিল এবং বোর্ড বানিয়ে সেখানে নিয়োগ করার চেষ্টা করছিল। যখন রিপোর্ট সামনে চলে এসেছে বামফ্রন্ট সরকারের, এখন ওদের বন্ধু, একসাথে আমরা উপনির্বাচনে লড়াই করেছি, বলেও রাখি বন্ধুদের কথা। এই যে আপনার নামটা কি, এ কমিশন, মন্ডল কমিশনের কিন্তু বিরোধিতা করেছিল আমার বর্তমান যারা বন্ধু। হক কথা বলবো দাদা, কারো গায়ে লাগলে কিছু করার নেই। মন্ডল কমিশনের বিরোধিতা করেছিল কিন্তু বামপন্থীরাও তখন, সেই সময় সরকারের সাথে ছিল। দেখ, পরে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আমাদের পরে সংরক্ষণ দিয়েছিল। যারা বামপন্থীরা কি ভাবলেন বা বামপন্থী সরকার, যে তাদেরকে যখন প্রশ্নের সম্মুখীন হতে হলো, তখন এখানকার পশ্চিমবাংলার পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানদের জন্য দেওয়া শুরু করলো। তখন এই সংঘ পরিবার বা মমতা ব্যানার্জির সহ্য হলো না, একে সরকারে ফেলতে হবে। সেই সময় অর্থ দিয়ে, বল দিয়ে, প্রশাসন দিয়ে সব রকম ভাবে পাম করিয়ে 2011 সালে নতুন সরকার নিয়ে আসলো। কি স্লোগান দিয়েছিল? মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমানদের বিপদ থেকে উদ্ধার করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2011 সালে সরকার 100 জন সরকারি চাকরি করলে সেই সময় এসে দাঁড়িয়েছিল 4 জন কি 5 জন মুসলিম। এরা 13 বছর পশ্চিম বাংলাতে তৃণমূলের সরকার চলছে, মুসলমানকে বাঁচাবার নাম করে ক্ষমতায় এসে 100 জন সরকারি চাকরি যদি এখন খুঁজে যায়, একজনকেও মুসলিম খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি করলো? ওখানে 1992 এর বাবরি শহীদ করে দাঙ্গা করে দিল। তাহলে আমার হিন্দু ভাইরা যে ক্ষমতাটা, যে চাকরিটা পেত, সেটা বন্ধ হয়ে গেল। এখানে 2011 সালে সরকারকে পরিবর্তন করিয়ে দিয়ে, যার আগে সরকার পরিবর্তন করতে গেলে সবটা বিজেপির সহযোগিতা করে। আমি অন ক্যামেরা বলছি, পশ্চিম বাংলায় যে সরকারটা এসেছিল 2011-তে তৃণমূলের সরকার, সমস্তটাই বিজেপির সহযোগিতা নিয়ে। যদি আমি ভুল বলি, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে, আমার বিরুদ্ধে করতে বলো। পারবে না, কারণ সিম্বলটা কোথা থেকে পেয়েছে একটু একটু ভাই পড়াশোনা করেছি তো, খুঁজে বার করে দেবো। আরো ভান্ডা তখন বেলুন পুরো লিক করে দেবো। এখন অল্প অল্প পিন ঢুকাচ্ছি। আজকে আমার বড় ভাই যা ভাঙড়ে দাঁড়িয়ে কি বলেছে শুনেছেন তো? কি বলেছে শুনেছেন? আমি তো সবটা শুনতে পাইনি। বলছে আর একটা সুযোগ দিচ্ছি পার্লামেন্টে, ওয়াকাফ নিয়ে রাজ্য থেকে এমপির সংখ্যা আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে এমনি বলেছেন 34টা, 29টা এমপি তৃণমূলের রাজ্য থেকে গিয়েছে, যে তারা কি করে দেখবো, আর একটা সুযোগ দিচ্ছি। বুঝতে পেরেছেন কি বলে দিয়েছে? ওই ওয়াকআউট করে বাইরে চলে আসবে, ও খেলা বন্ধ করে দেব। যদি ওয়াকআউট করে বাইরে বের হয়, পশ্চিম বাংলার মানুষ বুঝিয়ে নেবে এমপিদেরকে। এনআরসি এর সময় অনেক নাটক করেছে, ভোট দিবার সময় পেছনে তোরটাতে বেরিয়ে গিয়েছিল এমপি গুলো, এবার আচ্ছা হবে না। আজকে ভাঙড়ের বুকে দাঁড়িয়ে বলেছে, তারা আমি শুধু এখানে রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি, যেখানে যার ভোট দেওয়ার দরকার সেখানে তো বাইরে না, যেখানে বলার দরকার সেখানে বলবে না। এই পশ্চিমবাংলার আইনসভার মধ্যে ওয়াকআফ নিয়ে 2 দিন আলোচনা হয়েছে ভাই, জানেন? দুর্ভাগ্যের বিষয়, আমি মাত্র 7 মিনিট পেয়েছিলাম। রাজনৈতিক ভাবে আমি ওখানে সংখ্যায় কম, 7 মিনিট টাইম পেয়েছিলাম। বাইরে যারা বড় বড় মিটিং করছে না, কদিন আগে রানী রাসমণিতে দাঁড়িয়ে মিটিং করে বড় বড় কথা বললো, সে বাবুকে বক্তব্য দিতে দেখলাম না। যে দুটো বড় নেতা তৃণমূলের মঞ্চ থেকে বড় বড় কথা বললো না, তাদেরকে বক্তব্য দিতে দেখতে পেলাম না। আরে বক্তব্য দিয়ে জায়গা তো বেশি করে ওই জায়গাটা, সবাই তো ওখানে চান্স পাবে না। আপনারা ওখানে চান্স পেয়েছেন, আপনাদের কাজ হচ্ছে ভিতরে বলা, তারপরে বাইরে বলবেন।
বাইরেতে এত লোক বলার আছে, ইমাম সাহেব থেকে শুরু করে মৌলী সাহেব থেকে শুরু করে সাধু সন্ন্যাস যারাই আছেন সবাই বলতে পারেন, কিন্তু ভিতরে তো সবাই ঢুকতে পারবে না। ওখানে বলেনি এই দ্বিচারিতা যদি করে ছাড় হবে না। হবে নাকি ভাই? যাকে যার ইচ্ছা ভোট দেন, যদি ওয়াক আউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে, বাইরে জনগণকে প্রস্তুত নিতে হবে। যদি ট্রেনে করে আসে হাওড়া স্টেশনের বাইরে বাড়াতে দেব না, যদি ফ্লাইটে আসে দমদমের বাইরে বাড়াতে দেব না। এটা বলে যাচ্ছি। আজকে অনেক নাটক হয়েছে, বলেন লোক ছিল না বলে যা বুঝিয়েছে বলে দিয়ে বুঝেছে সেই বুঝে নিয়েছি। এখন স্টাডি করেছি, পড়াশোনা করেছি, কি আইন আনতে দেখছি, আর কোথায় বলার দরকার যদি না সেটা করে ছাড় হবে না। আমি একা যে আটকাবো, আপনারা যাওয়ার ইচ্ছা থাকলে আসবেন, নাহলে আমি যে একা আটকাবো। টাকাও পেয়েছেন মানুষের ভোট নিয়ে, যেখানে বলার দরকার সেখানে না বলে কাঁচে হাত মেরে, গ্লাসে হাত মেরে হাত কেটে নাটক সাজা হচ্ছে। দেখানো প্রসঙ্গ এখন যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে কি হলো? 1992 সালে দাঙ্গা লাগিয়ে দিল। আমার হিন্দু সমাজে যে 27% সংরক্ষণটা পাওয়ার দরকার ছিল সেটা কি করলো? গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। ঠিক 2011তেও মুসলমানদের ওই রিপোর্ট দেখে একটু যদি ক্ষমতা পায়, একটু যদি চাকরিতে বাড়ে, শিক্ষাতে বাড়ে, স্বাস্থ্যের উন্নতি করার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া দরকার যদি ভাবে, সেই জন্য সরকার পরিবর্তন করে দিল। এই মাথায় আসছে লড়াইটা কার সাথে? কার? হিন্দুর সাথে মুসলিমের লড়াই নয়। যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তারা ভাববেন এটা হিন্দু মুসলমানের লড়াই, কিন্তু এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। এটা এক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে গরিবের লড়াই। গরিবকে এক হতে হবে, কৃষককে এক হতে হবে, শ্রমজীবী মানুষকে এক হতে হবে। কোন ধর্মের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই, কোন বর্ণের কোন জাতের শ্রমজীবী মানুষ দেখার দরকার নাই। খেটে খাওয়া মানুষকে এক হতে হবে। লুটে নিচ্ছে, যারা আমাদের শ্রমকে চুরি করছে, যারা আমাদের শ্রমের মূল্যায়ন দিচ্ছে না, তাদের বিরুদ্ধে লড়াইটা আছে। এটা ভাববেন না যে মোদি আজকে ও ধর্মীয় পরিচয় হিন্দু বলে মুসলমানের সাথে হিন্দুর লড়াই নয়। এই লড়াইটা কার সাথে? কার? শ্রমজীবী মানুষের বিরুদ্ধে লড়াই করছে কারা? পুঁজিপতিরা। তাই শ্রমজীবী মানুষকে এক হতে হবে। আর এই এক না হতে পারে সেই জন্য সুকৌশলে হিন্দু মুসলমান লাগিয়ে দাও, এরা এক হতে পারবে না, প্রশ্ন তুলতে পারবে না। আজকে বলুন তো, আপনিও চিল্লাচ্ছেন, আমিও চিৎকার করছি, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, গ্যাসের দাম কমাও, পেট্রোল ডিজেলের দাম কমাও। কমাচ্ছে কেন বলুন? কমাচ্ছে লড়াইটা তো ঠিকঠাক হচ্ছে না। লড়াইটা কি হচ্ছে? কখনো আমি এসে বলে চলে যাচ্ছি তো অন্যজন বলছে। আজকে যদি আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি হিন্দু মুসলমান নির্বিশেষে একসাথে যদি জনগণ আওয়াজ তুলে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, নাহলে সরকারে তোমাকে রাখবো না, টেনে নামিয়ে দেবো, এই আওয়াজটা যদি তুলি, তখন নামাতে বাধ্য। কি হচ্ছে? গুটি কয়েক হিন্দু ভাই কোন জায়গা থেকে আওয়াজ তুলছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, আর অন্য সাইডে আবার কোন একটা জায়গায় মাইক বেঁধে কটা মুসলমান চিৎকার করছে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। আর ওইদিকে মোদি দিল্লিতে বসে খেতে খেতে দাঁতে কাটি দিয়ে হাসছে ঠিক ঠিক করে। ঠিক আছে, ওরা তো দুজনকে ভাগ করে রেখেছি, ওরা দুজন তো এক জায়গায় দাঁড়াবে না, দাঁড়িয়ে লড়াই করবে না। ও কি করছি? হিন্দু ভাই আলাদা জায়গায় লড়াই করছে দাঁড়িয়ে, পেট্রোল ডিজেলের দাম কমাও কমাও, ওরও তো অসুবিধা হচ্ছে। আর এদিকে মুসলমান ভাই ওই সাইডে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম কমাও বলে চিৎকার করছে, ওরও অসুবিধা হচ্ছে। কিন্তু ওই বেটাদেরকে এক হতে দেবে না এই মোদি মমতা। এই মোদি মমতা এক হতে দেবে না। এদের দুজনকে কি করবে? দুদিকে ঠেলে রাখবে। এক হলেই তো বিপদ হয়ে যাবে, নাটক ধরে ফেলবে। যখনই এক হয়ে চিৎকার করবে, আনিসেরও বিচার হবে, আমার তিলোত্তমেরও বিচার হয়ে যাবে। এদেরকে যদি আলাদা করে রাখার চেষ্টা করছে। আর আমাদের বক্তব্য, তোমার ধর্মীয় পরিচয় মন্দিরে থাকবে, তোমার ধর্মীয় পরিচয় মসজিদে থাকবে। যেটা ধর্মীয় পরিচয় মাথায় নিয়ে বাঁচবে, সংবিধান পূর্ণ অধিকার দিয়েছে। আমাদের সামাজিক ক্ষেত্রে যে আমাদের অধিকারগুলো আছে সেইগুলো পাওয়ার জন্য আসো। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানুষত্ব রেখে যেটা প্র্যাকটিস করছি, রিলিজিয়াস প্র্যাকটিস করছি, সেটা থাকবে। আসো আমাদের নিজস্ব যেটা দরকার, যেটা প্রতিনিয়ত আমাদের প্রয়োজন আছে, সেই স্বার্থে আমরা এক হয়ে লড়াই করি। এই জন্য তো তৃণমূল আমাদের উপর অত্যাচার করে। দেখবেন এরা বুতে বুতে এলাকাতে বলে কি, তোরা বিজেপি কর, অসুবিধা নেই, তৃণমূল আইসেক করতে পারবি না। এটা বলে না ভাই? কেন কেন বলে? ওরা জানে বিজেপি গুলো অসুবিধা নয়। কেন বলুন তো? কেন? আচ্ছা, এই অ্যাপেলো ফার্মেসি দেখতে পাচ্ছেন, মেড প্লাস, দুটো বড় ঔষধের দোকান, দুটো বড় বড় ঔষধের দোকান।
এর কি এর ভাঁড় কিন্তু ওদের দেখবেন প্রচুর কাউন্টার আছে, প্রচুর কাউন্টার আছে। আমাদের এই আবার অ্যাপেলেরও প্রচুর কাউন্টার আছে। আপনি এই অ্যাপেলেতে কিনলেও যা হবে, যেখানে টাকাটা লাভটা পৌঁছাবে, কলকাতার কোনো অ্যাপেলেতে গিয়েও ওষুধ কিনলে সেই লাভটা এক জায়গায় পৌঁছাবে। কেন বলুন তো? ভাঁড় একটা, ভাঁড় একটা, শুধু কাউন্টার আলাদা। কেন বলছে এরা তোরা বিজেপি কর, কোনো অসুবিধা নেই, আইএসএফ করলে তোদেরকে পিটবো মারবো, গ্যাস দিচ্ছে কেন? ওদের ভাঁড় তো একটাই, তৃণমূলের ভাঁড়, যেখানে এসে পয়েন্ট ঠেকছে, আর বিজেপির পয়েন্ট ঘুরে ঘুরে এসে সেই নাগপুরেই ঠেকছে। ওই জন্য তোরা বিজেপি কর, অসুবিধা নেই। আর আইএসএফ তো ওদের ভাঁড়েতে বিশ্বাস নেই, এমন ওদের আলাদা জায়গায় আছে, ওই জন্য ওদের চাপে পড়ে যাচ্ছে, ওরা আমাদের উপরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। যাক, আমি আবার ফিরে আসি। বন্ধুগণ, এই বিষয়ে আর বাবরি মসজিদ আর বলতে হবে ভাই? না, যা বলেছে আর লাগবে বলতে হবে? যা বলেছে আমি মনে করছি যথেষ্ট, এর পরে হলে মাথার উপর দিয়ে যাবে যেটা বলেছে। আচ্ছা, আমি একটা আজকে স্পেসিফিক দুটো তিনটে বিষয়ের উপর আলোচনা করবো, আর একটা মিনিট নেব। একটা হচ্ছে এই দেখুন লেখা আছে সন্তান বিরোধী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনী 2024 বাতিল করতে হবে। এই বিষয়টা অনেকে চর্চা করেছে। আমি একটু পয়েন্ট ধরে ধরে কয়েকটা পয়েন্ট বলবো, আপনাদের বলি। তার আগে বলি, এই ওয়াকফ বিলটা নিয়ে পুরো কেমন নাটক হতে যাচ্ছে জানেন? ঠিক সিএ এর সময় মনে আছে ক্যাকা ছিচি করেছিল, মনে আছে আপনাদের? আর যখন ভোটাভুটি হচ্ছিল, এরা কোথায় গিয়েছিল? পিছনে দরজাতে পালিয়েছিল। এরা বলছে রাজ্যের ওয়াকফ বাঁচাও, রাজ্য সরকার বলছে ওয়াকফ বাঁচাবো, কিন্তু যারা বলছে ওয়াকফ বাঁচাবো তারাই ওয়াকফ লুটে রেখে দিয়েছে। এই আপনাদের এই হাড়োয়া বিধানসভার মাজারটার নাম বলো, হাড়োয়ার পীর ঘোড়াচাঁদ রহমতুল্লাহের মাজারে যে উনার সম্পত্তি কত জানেন? 900 কত বিঘা ওয়াকফ প্রপার্টি আছে। আজকে চুরি হতে 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 এখন 100 বিঘাও আর নাই। হ্যাঁ, ও বাবা, 92 শতকে এসে পৌঁছে গিয়েছে। মানে ভাবতে পারছেন কারা লুটেছে এটা? বিজেপি তো পশ্চিমবাংলা এখনো ক্ষমতায় আসেনি। তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারো একজন লুটেছে, সবাই একটু একটু করে নিয়েছে। নিয়ে নিয়ে এখন বিজেপি ওই 92 শতক বাকি আছে, বিজেপি এবার নজর হচ্ছে ওই 92 শতকটা ভাই আমাকে দিয়ে আমি পকেটে ভরি। এই হচ্ছে সংশোধনী ভাই। মানে যা এতদিন যারা লুটেছে রাজ্য স্তরে লুটেছে, সেন্ট্রালি বিজেপি লুটতে পারেনি। ওয়াকফ কাউন্সিল অফ ইন্ডিয়ার সিডব্লিউসি, সরি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এতদিন লুটতে পারেনি। লুটেছে কিভাবে? রাজ্যের ওয়াকফ বোর্ডের মাধ্যমে। এবার কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছ, পীর ঘোড়াচাঁদ রহমতুল্লাহের মাজারের বা ওনার যে অ্যাসেট যেটা ছিল 900 বিঘা মতো, ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে, আর 92 শতক আছে, ও যাওয়ার কাজ পাবে না, আমার পকেটে ভরতে হবে। এই হচ্ছে সংশোধনী ভাই। সহজ মানে মোদ্দা কথা এই হচ্ছে, বাকি যতটুকু আছে গিলে নেবে। এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে? রাজ্য সরকার কি বলছে? আমি লড়াই করবো, তাই তো, ওয়াকফকে আটকানোর জন্য। আমরা রাজ্য সরকারের যে ওয়াকফ বোর্ড পশ্চিম বাংলায় আছে, 7/3/2022 একটা আমরা আরটিআই করেছিলাম আমাদের পক্ষ থেকে। আমাদের আরটিআই অ্যাক্টিভিস্ট আছে, এক্সপার্ট আছে, তাকে দিয়ে আমরা একটা আরটিআই করেছিলাম, যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকফ লিজ হিসাবে দেওয়া আছে, কত বিঘা ওয়াকফ সম্পত্তি বা কত শতক ওয়াকফ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে। বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকফ সম্পত্তি তার ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়া নাম্বার দিতে হবে, বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তৌহিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে, আমাদের আরটিআই করা হয়েছিল কত বিঘা সম্পত্তি, দাগ নাম্বার, খতিয়া নাম্বার, যে লিটিগেশন অর কোর্ট কেস আছে, জায়গা নিয়ে সমস্যা হয় না, এই তথ্যটা দিতে। আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার, দাগ নাম্বার, খতিয়া নাম্বার সহ মতোয়াল্লিদেরকে নিয়ে ডিস্টারবেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন।
পশ্চিমবাংলার সরকার বলছে ওয়াকফ বাঁচাবো, এই উত্তর দিতে তারা 2 বছর পার হয়ে গেল, 3 বছরের মধ্যে যাচ্ছে, যেটা উইদিন মান্থ দেওয়ার কথা। মাসের মধ্যে 6 মাস। আচ্ছা আচ্ছা, যেটা সম্ভবত 1 মাসের মধ্যে, সেটা 2 বছর পারিয়ে 3 বছর যাচ্ছে, এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। তাহলে এরা কতটা সিরিয়াস? ওয়াকফ প্রপার্টিরা ফিরিয়ে দিতে চাইছে। এরা কি ওয়াকফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে? এরা ওয়াকফ প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে না। কেন চাইছে না? আমাদের দেখুন ভাঙড়ে আবার 2 সাড়ে লড়াই লেগে গেছে। কেন লড়াই লাগছে ভাই? ওদের আদর্শগত লড়াই হচ্ছে নাকি? ষাঁড় শব্দটা আমি উদ্যোগ করে দিলাম, আমি আমি দুঃখিত, এই শব্দটা আমার ব্যবহার করা উচিত হয়নি, আমি শব্দটাকে তুলে নিলাম। 2 মহারথী নাম দিয়ে দিলাম, 2 হিরো। চলো, খারাপ জায়গা থেকে আমি তবে তুলে দিচ্ছি। 2 হিরো, 2 ভদ্রলোকের লড়াই লেগে গেছে। কেন ভদ্রলোকের লড়াইটা? এটাই, এক ভদ্রলোক 6 লেনের আশপাশে জমি দখল করত, লোকের কানে বা লোককে দিয়ে ভয় দেখিয়ে চমকে ধমকে 20,000, 25,000, 30,000 টাকা করে শতকে জমি নিয়ে ওই জমি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা করে শতক বা কাটাই বিক্রি করতো কোম্পানিদের কাছে। মধ্যখানে যে লাভটা নিত সেটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে। ওই ভদ্রলোককে যখন জেলে দিল, তখন এন্ট্রি মারল কে? ক্যানিং পূর্বের আর এক ভদ্রলোক। সেই ভদ্রলোক এসে ওই রকম ভাবে সাম্রাজ্য চালাচ্ছিল, টাকা মাল পাচ্ছিল। এখন আবার ও যখন জেল থেকে ছাড়া পেয়েছে, ওর মনে কষ্ট লাগছে, আরে ওইখানে 3 বিঘে জমিটা বিক্রি হয়ে যাচ্ছে, ও তো 25,000 টাকা করে শতক কিনে 2.5 লাখ টাকা করে, 3 লাখ টাকা করে বিক্রি করছে। তাহলে শতক পিছু কত পাচ্ছে? যদি 2.5 লাখে বিক্রি করে 2,25,000, আর যদি 3 লাখে বিক্রি করে 2,75,000 টাকা করে শতক পিছু পাচ্ছে। 33 শতকে 1 বিঘা, আর 99 অর্থাৎ 100 শতকে 3 বিঘা। তাহলে এত টাকাও পেয়ে গেল, আমার হাতছাড়া হয়ে গেল। এই নিয়ে তোদের লড়াই? ওদের কি আদর্শগত লড়াই নাকি? যে ভাঙড়ের হসপিটালটাকে সুপার স্পেশালিটি করতে হবে, ভাঙড়ে হিমঘর তৈরি করতে হবে, ভাঙড়ের ছেলেদের জন্য স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড়ে নতুন বাসুর তৈরি করতে হবে, এই আদর্শগত ওদের লড়াই নয়। ওদের লড়াইটা হচ্ছে কে কত কামাবো। তাই রাজ্য সরকারের থেকে বুঝতে পারছে ওয়াকফ প্রপার্টি, যেটা পাকসার কাছে চিত্তরঞ্জন হসপিটালের উল্টো দিকে, সেখানে 1 কাঠার দাম প্রায় 5 কোটি টাকা, কয়েক বিঘা সম্পত্তি বেহাত হয়ে গেছে। টাকাটা রাজ্য সরকারের নেতা চামচারা খেয়েছে। যেখানে পাকিস্তানের মতো জায়গায় 1 কাঠার দাম 2 থেকে 3 কোটি টাকা, ওখানে 12 কাঠা জায়গার উপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে। আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে, সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম। এই পয়সা আমাদের পকেটে আসছিল, এবার মোদীজি হাত মেরে দিয়েছে, আমাদের পকেটে যাবে না। এবার মোদী এই যে আপনার শুভেন্দু অধিকারীদের পকেটে চলে যাবে, বুক ফেটে যাচ্ছে। ওই জন্য এরা নকল কান্না কাঁদছে। আমার কথা বুঝতে পারছেন না? চিৎকার করছি বলে বুঝতে পারছেন না? আচ্ছা, আমি সহজে বুঝাই। এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল, মজা পাচ্ছিল, এবার দেখতে পাচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্তরা লুটে খাবে। ওই জন্য ওদের বুক ফেটে যাচ্ছে। নাহলে এই তথ্যটা দিতে বলুন না, বলবেন। এখানকার বিধায়ক কে আছে? বিধায়ককে জনাব রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন আপনারা, যে নওশাদ ভাই যে বক্তব্যটা দিয়ে গেছে, আর এমপি আল্লাহ তার জান্নাত নসিব করে তিনটে হায়াতে নাই, আর কি জিজ্ঞাসা করবেন তাকে? জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে, এর উত্তর দেবেন আপনারা। আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে। 2 বছর পার হয়ে গেল, 3 বছর হতে যাচ্ছে, এখন উত্তর দেয়নি। কেন এটা এত কান্নাকাটি করছে? 2012 সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলেন এই বেগম রোকেয়ার স্মরণে বেগম রোকেয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকফ ভবন। কোথায়? শিয়ালদা, মানে বুয়ারি হোস্টেল আছে, ওখানে করবে বলেছিল। আপনাদের বলছি, যদি একটা ঈদ গেতে থাকে, একটা ঈদ, সিঙ্গেল ঈদ, ওই উদ্বোধনের সময় যে কি হয় ওটা বলো না, সিরাজ পুঁতেছিল, ওটা ছাড়া প্রায় 10 বছর পার হয়ে গেল। যদি একটা ঈদ গেতে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ঈদটা কেটেছে, তাহলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিলাম। কোথায়? শুধু আপনাকে আমাকে ভুল বোঝানোর জন্য, আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে, লুটে নিচ্ছে। তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই। এবার আসা যাক
যে আমরা কেন এর বিরোধিতা করছি? প্রশ্ন থাকতে পারে তো ভাই? আমাদের কাছে এই প্রশ্নটা ছুটছে, আমি মিডিয়াতে দেখছিলাম, হাসছিলাম। দুটো তিনটে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের রাজ্যের যে সমস্ত বিজেপির দায়িত্বশীলেরা মিডিয়াতে বসেন, তারা অশিক্ষিত নয়, এটা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো। তারা যথেষ্ট জানে, জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না লাগালে ওরা তো ক্ষমতায় থাকতে পারবে না। যতটুকু আছে ততটুকুই হবে না। বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে, আর মিডিয়াতে থাকতে চাইছে, আর কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। তাই ইচ্ছাকৃত ভাবে কি করছে? হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে, যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে। ওয়াকফ বোর্ড নাকি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকফের হয়ে যাবে, তুমি যাই করো ও আর জায়গা পাবে না ফিরে। এটা চরম অসত্য কথা বলছে। এই অসত্য কথার বিরুদ্ধে আমি বিধানসভাতে মধ্যে জবাব দিয়েছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, যদি ওয়াকফ বোর্ডের 1995 সালের যে আইন আছে, এই আইনে কোন জায়গায় যদি দেখাতে পারেন ওই ধরনের কোন প্রভিশন আছে, নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে কথা বলবেন। আর ওই ধরনের কোন আইন হতে পারে? ওয়াকফ বোর্ডে তো বদমাইশ লোক থাকতেই পারে। আচ্ছা, তো ওই জন্য তো ওয়াকফ সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে। কারো সম্পত্তির সামনে গিয়ে দুটো কি বলে ওটাকে নেম প্লেট লাগিয়ে দিল, আর তা ওইটা ওয়াকফের হয়ে গেল। আর জানি না আমার ভাগ্য, আমাদের এমপি, আমাদেরই এমপি, উনি আবার মাইকে বলছেন কি 20-25 জন নামাজ পড়লে নাকি সেই জায়গাটা ওয়াকফের হয়ে যাবে। মানে ভরকাচ্ছে তো। আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে বলো? যদি কোনো সময় মাগরিবের সময় ওয়াক্ত চলে যাবে, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান, আমার সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে, এই আমার দলের সাথে নামাজ পড়ে নাও, আমার কামরাটাতে পড়ে নাও, আর নামাজ পড়তে দেবে তো? বলে বাবা মা তোর সাথে আমার খুব ভালো সম্পর্ক, কেটে পড়ে কেন থেকে, তুই এসে খেয়ে যা, নামাজ তুই পড়তে পারবি না, বলবে তো নাকি ভাই? কারণ ও যা মিথ্যে কথা বলছে। আচ্ছা, এখানে যারা ইসলাম ধর্মের অনুসারী আছেন, এ তো মাওলানা সাহেব আছে, আর এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে, কেউ বলুন আমাকে একজন, এই ধরনের ইসলামের কোন প্রভিশন আছে কি? তাহলে কি করছে ওরা? কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই, তাহলে তো লক্ষ্মীর ভান্ডার দিয়ে আর কাজ হচ্ছে না, ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে। বিজেপি হিন্দু ভোট নেবে, আর তৃণমূল মুসলমান ভোট নেবে, আর কিছু হিন্দু ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে। এই চক্র তো ঠিক একই হবে। কি বলছে নাকি বলা আছে, মুসলমানরা যেখানে ওয়াকফ বোর্ড যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকফ হয়ে যাবে। আমি আপনাদের বলি, 1995 সালের ওয়াকফের আইনের কাছে এর মধ্যে আছে। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমার কাছে বলতে পারেন, কোন আইনে যদি লেখা থাকে আমি আর শুধরে নেব। তো এটা এর মধ্যে নেই। এই যেটা আমাদের বললেন, প্রসেনজিৎ দা বললেন, 1954 সালে সংবিধানের আর্টিকেল 9/1 ওয়াকফ বোর্ড তৈরি হয়েছে, আর 1995 সালে ওয়াকফের প্রিন্সিপাল অ্যাক্ট বা আইনগুলো তৈরি হয়েছে। আর বিজেপি কি করছে? এই আইনগুলোকে এমন জায়গায় ধাক্কা দিচ্ছে যেখানে ওয়াকফ বোর্ডকে দুর্বল করে, ক্ষমতাচ্যুত করে, ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তিগুলোকে দখল করে নেবে। আমি বিধানসভার মধ্যে বলেছি, আজকেও বলছি, ওই দাঁড়িয়ে বলেছিলাম, আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকা রে, কারণ বিজেপি সরকার তাদের লাভবানের জন্য বিল আনছে, আর ভারতবর্ষের মুসলমানরা তার বিরোধিতা করছে। তাহলে আমাদের মতো বোকা পৃথিবীতে নেই। কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা। প্রথমেই আসছে ওয়াকফ, অ্যাকচুয়ালি ওয়াকফ না, ওয়াকফ হয়ে গেছে বলছি, আমিও বলে দিচ্ছি ওয়াকফ, আর যে দান করে তাকে ওয়াকিফ বলে। যাক, প্রথমে এতে মোট 44টা পয়েন্ট আছে, 40-এর অধিক সংশোধনী আছে, যে সংশোধনীগুলো ওরা এনেছে। প্রথমেই 2 নম্বর আপনার সেকশনে ওয়াকফ নাম তুলে দিয়েছে, যে ঐতিহ্য, যে প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস, সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা। আপনি দেখুন কলকাতার খিদিরপুরের যে আমাদের ডকটা ছিল, নেতাজির নামে সেই আপনার ডকটা ছিল, সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল। আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মত্যাগ, নেতাজির যে লড়াকু
মানসিকতা, নেতাজির যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানের জীবনের রিস্ক নিয়ে বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল, নেতাজি আজকে আমাদের বুকের মধ্যে আছে, হৃদয়ের মধ্যে আছে। সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য, তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে। ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল, ঠিক একইভাবে ওয়াকাফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে, অনেক বড় নাম দিয়েছে। তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলছেন, অনেক কিছু আছে, আমি কি পয়েন্টস গুলো কিছু বলছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর যেগুলো জায়গা একটু বলছি। বলেছে প্র্যাকটিসিং ইসলাম, একটা পয়েন্ট দাদা হয়তো আমার জন্যই রেখে দিয়েছিল। প্র্যাকটিসিং ইসলাম বলে আছে যে এরপরে 5 মিনিট বক্তব্য দেব।
ভাই আমি একটা কথা বলে আমাদের এই ওয়াকাফ প্রপার্টিকে নিয়ে আমার হিন্দু ভাইদের সাথে মুসলিম ভাইদের যে মানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে সেটাকে আমি ক্লিয়ার করে দেবো। এটাতে এটা সেকশন 3/9/A, ঠিক আছে। একটা এখানে একটা সেকশন দিয়ে রেখেছে যে 5 বছর কম করে 5 বছরে প্র্যাকটিসিং ইসলাম হতে হবে। এবার বলুন প্র্যাকটিসিং ইসলামটা মানে কি? আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে পাচ্ছেন না। অনুশীলনের মধ্যে অর্থাৎ ইসলামিক তরিকা, আইন কানুন সবটা 5 ওয়াক্ত নামাজ হবে, 1 মাস রোজা রাখবে, যেভাবে যা ইসলাম নির্দেশনা দিয়েছে সেটাকে হুবাহুব মেনে চলার নাম হচ্ছে প্র্যাকটিসিং ইসলাম। বাট হু ডিসাইড হু ইজ প্র্যাকটিসিং ইসলাম অর হু ইজ নট প্র্যাকটিসিং ইসলাম? কে এটা ডিসাইড করবে? কে নির্ধারণ করবে? মোদী কি অফিসার লাগাবে প্রত্যেকটা মুসলমানের পেছনে একটা করে, না মমতা একটা অফিসার দেবে? এমনি আজকে অফিসারের অভাবে রেলের দুর্ঘটনা প্রত্যেকদিন বেড়ে যাচ্ছে, এরা ধান চুরিকে আটকাতে পারছে না, পুলিশের অভাবে চোর চুরটা বেড়ে যাচ্ছে, অনৈতিক অসামাজিক কাজ বেড়ে যাচ্ছে, পুলিশ নাই, অফিসার নাই। আবার নাকি তাহলে প্রত্যেকের মুসলমানের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে নাকি? যে এই প্র্যাকটিসিং মুসলমান না নন প্র্যাকটিসিং দেখতে হবে। ফজরের সময় শীতকালে উঠে নামাজ পড়ছে কি পড়ছে না দেখার জন্য একটা মুসলমানের পেছনে একজনকে লাগিয়ে রাখতে হবে। রমজান মাসে 1 মাস রোজা রাখছে কি রাখছে না এটা কে দেখবে? তাহলে মোদীকে দেখতে হবে। এটা কি হতে পারে ভাই? একটা পার্ট বলে দিয়েছেন এই দান করার ব্যাপারে, আমি অন্য পার্টটা বলছি এই প্র্যাকটিসিং ইসলামে। তাহলে এইগুলো কি জানি না। যখন এই বিলটা তৈরি করতে বসেছিল যারা যারা কি সেবন করেছিল, আমি আপনারা বলে যাই, ক্ষমতার দ্বন্দ্ব দেখিয়েও যদি এটাকে বিলটা পাস করায়, নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে থাকবে এই বিলের বিরুদ্ধে লড়াই করতে। এবার আছে যেটা আমার নন মুসলিম ভাইদের সাথে মুসলিম ভাইদের একটা সমস্যা তৈরি করছে। তার আগে একটা কথা শুধু বলে দিই, আমরা অনেকের মধ্যে হয়তো ধারণা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 খ্রিস্টাব্দে জন্ম, তারপর থেকে হয়তো ইসলাম। কিন্তু আমাদের বাপ আদম মা হাওয়া থেকে আমাদের ইসলাম, সেখান থেকে আমাদের ইসলামের সূচনা। হ্যাঁ, কুরআন শরীফ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তার 40 বছর হওয়ার পরে ওহী এসেছিল, তারপর থেকে আমরা পেয়েছি। কিন্তু তার আগে বাকি আবার 103টে আসমানি এরকম কিতাব ছিল। যাক, যে প্রসঙ্গে আচ্ছা নাও ভাই, পুলিশ প্রশাসন আছে, আচ্ছা যাদের টাকার দরকার যে ওখানে দেখে আসো, যাও। ওটা প্রশাসনের লোকজন আছে তো নাকি? আরে আমি তো এখানে আছি, নাকি? তাহলে আপনারা তো চাপ নিচ্ছে কেন? আমি যখন আছি তোমরা চাপ নিচ্ছ কেন? আমি পেছন দিক থেকে পালাবার ছিল না, জানো তো? আমার ছেলেদেরকে মারছিল 6 লেনে ধরে, আমি কলকাতা থেকে ছুটে এসেছিলাম। এটা মাথায় রাখো, তখন আমার সিকিউরিটি কিছু ছিল না। যাক, যেটা হচ্ছে সেটা বন্ধ হয়েছে, প্রশাসন সেটা দায়িত্ব নেই। দেখুন, একটা মিথ্যে প্রচার টিভি চ্যানেলের মধ্যে চারিদিকে ছড়াচ্ছে, কি বলুন তো? যে ট্রাইব্যুনাল বলে যেটা আছে সেটা নাকি সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখেছে ওয়াকফ বোর্ডের জন্য। ট্রাইব্যুনাল যেটা বলবে সেটা নাকি কি হবে, কি বলছেন, সেটা নাকি ফাইনাল হয়ে যাবে। এই ধরনের কথা ছড়াচ্ছে। যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও শুনুন। এই মার্কেটে যারা মুসলিম সমাজের মানুষ আছেন, মুসলিম সমাজের মানুষ আছেন, সবার উদ্দেশ্যে বলছি, আমি গুটি কয়েক কথা বলবো যেটা হিন্দু মুসলিমের মধ্যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে, যেটা আমাদের আগে প্রসেনজিৎ দা বললেন 2013 সালে সংশোধন হয়েছিল, 1995 সালে আইন তৈরি হয়েছিল, কোনো সমস্যা হয়নি। 2024 এসে সমস্যা কেন তৈরি করতে চাইছে, এখানে একটু ক্লিয়ার করতে চায়। ওরা চিৎকার করে বলছে বিজেপি যে ট্রাইব্যুনালের যে আইন আছে ওর বাইরে নাকি আর কিছু হবে না। ট্রাইব্যুনাল তাকে বলে দেবে যে এটা ওয়াকফ, তো এটাই ওয়াকফ হয়ে যাবে। ঘোড়ার ডিম, কি বললাম? ঘোড়ার ডিম। কারণ তারা কল্যাণ ব্যানার্জি কত
পড়াশোনা করেছেন, ডিগ্রি কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে অ্যাডভোকেট হয়েছেন। আমি আশা করব পাবলিক ডোমিনেশন অন্তত একবার দেখাক এই ইউনিভার্সিটির আন্ডারে, এই কলেজ থেকে তিনি আইন পড়ে এসেছেন। সন্দেহ হচ্ছে ভাই কোথা থেকে ডিগ্রি পেয়েছে। দেখুন আর্টিকেল 227 সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 227টা গিয়ে একবার খুলে দেখবেন। যদি না পারেন আমার কাছে সংবিধান আছে, কপি আপনাকে আমি দেখাতে পারি। সেখানে পুরো উল্লেখ করা আছে যে ট্রাইব্যুনালের কোনো অর্ডার যদি আমার আপনার ভালো না লাগে, অপছন্দ হয়, আপনার সাথে যদি মনে করেন আপনার সাথে অন্যায় হয়েছে, ট্রাইব্যুনাল করেছে, তাহলে সংবিধানের 227 কে সামনে রেখে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে যেতে পারেন, হাইকোর্টে গিয়ে রিট করতে পারেন, অথবা সিঙ্গেল বেঞ্চে মামলা করতে পারেন। ধরে নিলাম এবার একটা ওয়াকফ প্রপার্টির সাথে একজন কোন ব্যক্তির, সে রামও হতে পারে, রহিমও হতে পারে, মতনৈক্য হয়েছে। ওয়াকফ বোর্ড বলছে আমার জায়গা, রাম রহিম বলছে আমার জায়গা। সমাধান কিভাবে হবে? ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালের অর্ডারটা যদি ওয়াকফ বোর্ডের পক্ষে যায়, বা ওয়াকফ বোর্ডের বিপক্ষে যায়, বা রাম রহিমের বিপক্ষে যায়, তাহলে সকলেই সংবিধানের 227 আর্টিকেলকে সামনে রেখে হাইকোর্টে চলে যেতে পারে। তার প্রমাণ হিসাবে অনেকে প্রচুর প্রমাণ আছে আমার কাছে। আমি একটা কেস নাম্বার বলে দিচ্ছি, গুগলে সার্চ মেরে দেখে নেবেন। কেস সিও নাম্বার 129 অফ 2020, শেখ রহমতুল্লাহ ভার্সেস দ্য ওয়াকফ বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স। এই মামলাটা ট্রাইব্যুনাল থেকে কোথায় গিয়েছে? হাইকোর্টে গিয়েছে। তাহলে এতদিন যারা এই ধরনের মিথ্যাচার করত, ট্রাইব্যুনাল ছাড়া অন্য কোনো মামলা, ট্রাইব্যুনালের শেষ কথা, তাহলে তারা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন। আসলে তারা ট্রাইব্যুনালের ইতিহাসই জানে না। 1976 সালের 42তম সংশোধনীতে শরণ সিং এর সুপারিশ, কমিটির সুপারিশে এই ট্রাইব্যুনালটাকে অ্যাড করা হয়েছে। 323A প্রশাসনিক দিকটা দেখে ট্রাইব্যুনালের, 323B বাকি আদার্স দিকগুলো দেখে। এগুলো তারা হয়তো অনেকে জানে না, বা না জানার ভান করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। একজন তো বলে ফেলল যে ট্রাইব্যুনালের ক্ষমতা নাকি সুপ্রিম কোর্টের উপরে, সে জানেই না। তো ব্যাপারটা হচ্ছে ট্রাইব্যুনালের ক্ষমতা একটুখানি। তারপরেও বলে রাখি, ওয়াকফের যে ট্রাইব্যুনাল আছে তার নিজস্ব কোনো গাইডলাইন নেয়নি। তারা সিভিল কোড অফ সিভিল প্রসিডিওরকে নিয়েছে। যেমন আপনি যদি চান গ্রিন ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল অনেক ধরনের আছে, 14 রকমের ট্রাইব্যুনাল আছে। পশ্চিমবাংলাতে 11 রকমের ট্রাইব্যুনাল আছে। গ্রিন ট্রাইব্যুনাল ল্যান্ডের উপরে আছে, ল্যান্ডের নিজস্ব আছে। কোর্ট অফ সিভিল প্রসিডিওর ওরা নেয়নি, ওদের আরো কিছু ইনক্লুড আছে। কিন্তু ওয়াকফ বোর্ডের যে ওয়াকফ ট্রাইব্যুনালে অন্য কোনো নেয়নি, ডাইরেক্ট কোড অফ সিভিল প্রসিডিওরকে ইনক্লুড করেছে, অর্থাৎ আরো সহজ করে। আর এই ট্রাইব্যুনালটা কি? লাইক আ সেশন কোর্ট। শুধু কেসের স্পিড আপ করার জন্য হাইকোর্টে এত মামলা, লোয়ার কোর্টে এত মামলা, সেশন কোর্টে এত মামলা, এই মামলাটা স্পেশাল তাড়াতাড়ি হওয়ার জন্য এই ট্রাইব্যুনালকে করে দিয়েছে। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো ভাই, সংবিধানের 227 নম্বর ধারা অনুযায়ী, এই অনুচ্ছেদ অনুযায়ী, যে কোনো ব্যক্তি বা ওয়াকফ বোর্ড যদি মনে করে ট্রাইব্যুনালের অর্ডারটা আমার পছন্দ নয়, সেটাকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে, সিঙ্গেল বেঞ্চে যেতে পারে। সিঙ্গেল বেঞ্চে হারলে ডবল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চে হারলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবে, এই প্রভিশন আছে। তাহলে এতদিন যারা মিথ্যাচার করত তাদের কি হবে? তাদেরকে জবাব দেবেন। দুর্ভাগ্যের বিষয় এটাই, কলকাতায় লোক জমা করে মনে হয় এই ধরনের কথা বলে না। কারণ এই ধরনের কথা বললে তো আর হিংসা হবে না, আর হিংসা না হলে আমার রাজনৈতিক কারবার চলবে কি করে ভাই? আমার তো দরকার রাজনৈতিক কারবার চালানো। এটা যদি পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে বলে দিতে সমস্যা মিটে গেল। আরে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ঠাপিয়ে তুলছে কেন? বলছে তোর মন্দিরে এসে যদি বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই, কারো জায়গায় গিয়ে বলে এটা ওয়াকফ। এই ক্ষমতাটা ওয়াকফ বোর্ডের নাই। কি করে ওয়াকফ হবে? আপনি, আমার আব্বার কথা বলছি, আমার বাবা, আমার আব্বা 10 বিঘে জায়গা, দু রকম ওয়াকফ হয়। ওয়াকফে লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ডাইরেক্ট, আর ওয়াকফে আওলাদ। কি হয়? আমি ওয়াকফে আওলাদের কথাই আসি। আমার আব্বা দেখলেন যে আমাদের 2 ভাই 10 বিঘে জায়গা আছে, অত জায়গা আমার আব্বার নাই, তা বলে রাখছি। হ্যাঁ, আমার দাদাজান যতটুকু দিয়েছিল আর কয়েক বিঘে আছে, 10 বিঘেও নাই।
তো আমার আব্বা কি চাইলে যে আমার এই সম্পত্তিটা আমার ছেলেরা কি করবে না করবে, বেঁচে কিনে যদি খেয়ে নেয় তার থেকে ভালো বিক্রি না করতে পারে আমি একটা রাস্তা করে দিয়ে যাই। কি ওয়াকফ বোর্ডকে বলল, এই আমার এই জায়গাটা তোমাকে আমি দেখছি দেখভাল করার জন্য। ওয়াকফ বোর্ড হচ্ছে একটা কি কেয়ারটেকার, এর বেশি কিছু নয়, দেখভাল করার জন্য। কি দেখভাল করবে? যে আমার ছেলেদেরকে এটা আমি অফ করে গেলাম, এটা ঠিক বিক্রি করে না খেতে পারে, যে সম্পত্তি আছে সেগুলো যেন ঠিকঠাক থাকে দেখার জন্য। এই ওয়াকফ বোর্ড দেখবে দেখবার জন্য বছরের শেষে যে টাকা ওয়াকফ বোর্ড মানে যে টাকা ওই জমি থেকে আসবে তার 7% আবার ওয়াকফ বোর্ডকে দেয়। এবার আমার আব্বা যখন বললেন যে আমি ওয়াকফ বোর্ডকে জায়গাটা দেবো, ওয়াকফ বোর্ডকে যখন জানালেন, ওয়াকফ বোর্ড সার্ভে কমিশনকে দিয়ে নিজেও সার্ভে করতে পারবে না, অর্থাৎ জমির ধরে সে যেতে পারবে না। সার্ভে কমিশনকে দিয়ে সার্ভে করাবে, সার্ভে করার পরে রিপোর্ট ঠিক আসলে তারপরে বলতে পারবে এটা ওয়াকফ সম্পত্তি। কিন্তু এখন কি বলছে, কোন মন্দিরে চলে গেলে, কারো দালানে উঠে গেলে বললেই নাকি হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। ক্লিয়ার হয়েছে ভাই? আর ওর কথা আর বলবেন না, ওকে ভালো ভাষা বললে ভাষাটারই বদনাম হবে কল্যাণ বাবুকে। আর ও বলছে যেখানে নামাজ পড়ে সেটাই ওয়াকফ হয়ে যাবে। যেই ছাগলটা থাকে সেটাই বলে নানির ছাগল, যেটা তাকে বলে সেটাই নানির ছাগল। ও ওয়াকফ কেন করতে গেছে? মাল তখন কি লুটবে বলে? ও তো বিক্রি করে আমাদের খাবে, মানে ওনাদের টিম। আর একটা যেটা আছে সেটা আপনার বিধানসভার মধ্যে প্রশ্ন করেছিল, ওয়াকফ বোর্ডের প্রভিশন নাকি আপনার সংবিধানের মধ্যে নাই। সেখানেও বলেছি আমি যে সংবিধানের 26 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। আর একটা পাড়াতে পাড়াতে দেখবেন একটা খুব হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য করার জন্য খুব একটা ভয়ঙ্কর বার্তা ছড়াচ্ছে আমাদের সমাজের মধ্যে, হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য। কি মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, আমাদের তাহলে নাই কেন? মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, সব মুসলমানদের জন্য আইন, আমাদের জন্য নাই কেন? আমাদের এখান থেকে দেগঙ্গা চলে গেলে বিখ্যাত মন্দির আছে, কুতুব ভাই তোমার এলাকায় চাকলা ধাম, কচুয়া ধাম, চাকলা ধাম আমাদের এলাকায়। তো সম্প্রীতির উৎস আমরা করে মানাই না। যখন এই চাকলা ধামে কচুয়া ধামে যখন লোকজন পানি নিয়ে আসে, নিয়ে যায়, তাদের আসা যাতায়াতের অসুবিধার সুবিধা হলে ধর্মপ্রাণ মানুষেরা সেই জন্মেরই হোক না কেন সহযোগিতা যথেষ্ট করে। এটা আমাদের কালচার। অনেকে জল, পানি, বাতাসা, মেডিকেল ক্যাম্প যে যেমন পারে তীর্থযাত্রীদের সহযোগিতা করে। এবার আপনি আমার কথা না বিশ্বাস হলে কালকে চাকলা ধামে চলে যাবে, কালকে কচুয়া ধামে যাবেন, গিয়ে বলবেন তোমাদের কি কোনো রেজিস্ট্রেশন আছে? জিজ্ঞাসা করবেন, দেখবেন রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশন কোথা থেকে পেয়েছে? 1800 সালের দিকে রেজিস্ট্রেশন। কি রেজিস্ট্রেশন? দ্য হিন্দু এন্ডোমেন্ট, দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট, দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী চাকলা ধামের, কচুয়া ধামের যে সমস্ত সম্পত্তিগুলো আছে তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে। আমার হাতে ওই কাগজটা নেই, এটা অসত্য লাগতেও পারে আপনাদের কাছে, কিন্তু আমার হাতে যেটা আছে উত্তরপ্রদেশ যোগীর রাজ্যে, যারা বলছে মুসলমানদের জন্য শুধু ওয়াকফ প্রপার্টি, অন্য কোনো জায়গায় নাই, তাদের উদ্দেশ্যে বলছি, দেখে নেবেন পেজটা খুলে, যদি চান আমি কপি দিয়ে দিতে পারি। দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বিশ্ব বৈষ্ণনাথ টেম্পল অ্যাক্ট 1863, আজকের আইন নয়, ওয়াকফ আইন 1995, এটা 1983, তারও 12 বছর আগে। এই আইনে পুরোপুরি উল্লেখ আছে ওই মন্দিরটা কেমন ভাবে চলবে, ওই মন্দিরের জায়গাটা কিভাবে আসলো। ওইখানকার হিন্দু সমাজের মানুষ মন্দিরকে উৎসর্গ করেছে ধর্মের নামে, তাদের ভালো লেগেছে, এই মন্দিরকে দিয়েছে। এই মন্দির কিভাবে সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করবে তার জন্য 1983 সালে এই আইন তৈরি হয়েছে। এই আইন যদি হিন্দু ভাইদের জন্য হয়, মুসলমানদের ভাইদের জন্য হলে অসুবিধা কোথায়? তাহলে হিন্দু মুসলমানের কারা লড়াই লাগাতে চাইছে? ভোটের যারা রাজনীতি করতে চায়, পাড়ার আমার হিন্দু মুসলমান কেউ লড়াই করতে চায় না এটা নিয়ে। শুধু একটা নয়, আপনি চলে আসুন দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস, সেখানেও হিন্দু ভাইরা তামিলনাড়ুতে যে সমস্ত মন্দিরগুলো আছে কিভাবে পরিচালনা হবে, কারা কারা থাকবে, ওই কমিটির মধ্যে কজন থাকবে, তাদের মুভমেন্ট কি হবে, তাদের পারফর্ম কি হবে, সমস্তটাই উল্লেখ করে দিয়েছে। শুধু এটা নয়, আপনি চলে যান কর্ণাটকাতে একই ভাবে আছে, চলে যান আপনি অন্ধ্রপ্রদেশে একই ভাবে আছে, চলে যান আপনি
উড়িষ্যাতে বিখ্যাত মন্দির, সবাই তো আমরা এই নামটা জানি, বিখ্যাত মন্দির। পুরীতে চলে যান, পুরীতে গিয়েও পুরী মন্দিরের যে সমস্ত সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে দিয়েছে, ওর বাইরে নট নড়নচড়ন। তুমি হিন্দু সম্পত্তি লুটে খেয়ে নেবে, ওটাও দেশ কিন্তু করতে দেবে না। কিন্তু আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হিন্দু সম্পত্তিও ছাড় দিচ্ছে না। ওয়াকফ তো লুটছে, দেবত্ব সম্পত্তিতেও ছাড় দিচ্ছে না। আপনি কালীঘাটে চলে যাবেন, আইন আছে, তো আলাদা আলাদা আইন আছে। তাহলে আজকের পর থেকে যদি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কে বিভাজন করার চেষ্টা করে যে শুধু মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড আছে, আমাদের জন্য বা হিন্দুদের জন্য বা বিভিন্নদের জন্য নাই কেন, তাহলে উত্তর দিতে পারবেন তো? শুধু হিন্দু ভাইদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য আছে, শিখেদের জন্য আছে, জৈনদের জন্য আছে, বিভিন্ন যারা রিলিজিয়াস এতে বিশ্বাস রাখে তাদের জন্য আলাদা আলাদা অ্যাক্ট আছে। মাথায় ঢুকবে তো? যা বললাম আগে জায়গা বলেছি সব ভুলে যান দরকার লাগলে, এটা মাথায় ঢোকা। এটা দিয়ে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি আর তৃণমূল। সেটাকে সামনে রেখে 2026 সালে, এখন বলে যাচ্ছি 2026 সালে এটাকে ইস্যু করবে যে এখন আমাদেরকে ভোট দাও, নাহলে তোমাদের মাদ্রাসা মসজিদের জায়গা সব কি হবে, নিয়ে নেবে। অলরেডি নিয়ে বসে আছে রাজ্য সরকারের চামচারা, নিয়ে বসে আছে টিপু সুলতান, মহীশূরের রাজা বাঘ। টিপু সুলতানের পরিবারের জায়গা কবরস্থানের উপরে বিল্ডিং বানিয়ে দিয়েছে ওয়াকফ সম্পত্তির উপরে। ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাহলে এই অন্যায়গুলো একের পর এক করে যাচ্ছে, আর আপনি আমাকে কি বিজেপি নাকি সম্পত্তি নিয়ে দিবে? অবশ্যই বিজেপি সুকৌশলে এগুলোকে দখল করার চেষ্টা করছে। আমরা কোনো মতেই এটাকে হতে দেব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই আইন যারা করে আমাদের মধ্যে সমাজের মধ্যে বিভেদ করাতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করব, এবং সাথে সাথে যারা এই আইনকে ভয় দেখিয়ে ভোট লুটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। দেখুন, এমন একটা জায়গা দিয়ে রেখেছে এরা, যে জায়গায় বলা হচ্ছে ট্রাইব্যুনালের মামলা হলে একটা সাডেন পিরিয়ডের মধ্যে হাইকোর্টে গিয়ে তুমি মামলা করতে পারবে, কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরকে যে পাওয়ারটা দিয়ে রেখেছে সেই পাওয়ারে যদি ডিস্ট্রিক্ট কালেক্টর চূড়ান্ত ওর পরে কোথায় গিয়ে মামলা করতে পারবে সেই অপশন কিন্তু রাখেনি। তার মানে ডিস্ট্রিক্ট কালেক্টর আসলো, এসে কোনো একটা জায়গা ওয়াকফের আছে, সেই ওয়াকফের জায়গাটা নিয়ে ও তদন্ত করবেন উনি। আমি কিন্তু ভড়কাওয়া ভাষণ দিচ্ছি না, আমি ওই ভাষণকে ঘৃণা করি, বাস্তবটা বলছি। কারণ এটা মনে রাখবেন, এই আমার বক্তব্য দিচ্ছি, মানে শুভেন্দু অধিকারীও শুনবে, মমতা ব্যানার্জিও শুনবে, দিলীপ ঘোষও শুনবে, ওইদিকে সুকান্ত মজুমদারও শুনবে, অভিষেক ব্যানার্জিও শুনবে। এরা আপনাদের বলে রাখছি, আমরা আমাদের বক্তব্য যতটা শুনি ওরা ভালো করে শুনে। কি নওশাদ একটা কোথায় ভুল বলেছে, যদি একটা আমার ভুল পাই আমাকে আমার নামে কেস ফাইল করে দেবে। যে শুভেন্দু অধিকারী সকাল সন্ধে বিভাজনের কথা বলছে তার নামে কেস নয়, আর একটা ওই দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে আবার কি মামলা করে দিচ্ছে। তা ধরে নিয়ে যাও, আমাকে কি আছে, ধরে নিয়ে যায়। দেবঙ্গরা পর্যন্ত আসলাম, ধরলে কিনা কি আছে? ঠান্ডার সময় ধরলে কি বলবে, দাঁড়া ভাই দাঁড়া, স্যার একটু দাঁড়ান, আমাকে একটু কম্বল একটা কিনে নিই, নাহলে বলবো কাছের কেউ থাকলে তাড়াতাড়ি একটা কম্বল নিয়ে। আমার খুব ঠান্ডা লাগে, দেখলেন আমি কোটটা পরে নিলাম, আমার কানে খুব ঠান্ডা লাগছে। তো ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এই ওয়াকফ প্রপার্টিটা সার্চ করবে, আলোচনা করবে, হ্যান্ড করবে, ত্যান করবে, দিনের শেষে যদি মনে করে এটা সরকারি সম্পত্তি, তো সরকারি সম্পত্তি হয়ে গেল। ওটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাবে কি যাবে, ওই ধরনের কোনো প্রভিশন বা কোনো কথা নতুন আইনে আনেনি। বুঝতে পারছেন? এবার মনে হয় ডিস্ট্রিক্ট কালেক্টর গুলো আপনার কথা শুনবে না সরকারের কথা শুনবে? আরে দক্ষিণ 24 পরগনার কথা বলছি, বিধানসভা নির্বাচনের পরে যেভাবে আমাদের কর্মীদেরকে মারধর দিয়ে ঘরছাড়া করে রেখেছিল, রমজান মাস ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গেলাম, মুসলমানগুলোকে সাথে করে নিয়ে, হিন্দু মুসলমান আমাদের যারা কর্মী ছিল সবাইকে তাড়িয়েছিল, মুসলিমগুলোকে নিয়ে গেলাম যে হয়তো রোজার সেন্টিমেন্ট দেখিয়ে ঈদের কথা বলে হয়তো ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডিস্ট্রিক্টের ডিএমকে বলে ঢুকিয়ে দেবো। যে বললাম স্যার দেখুন এই সংখ্যা এই নাম, এরা মুসলিম, ঈদের সময় ঘরের বাইরে থাকবে, আপনি একটু জোর জবরদস্তি মানে আপনি একটু এসপি কে বলে দিন
সর্বোচ্চ কর্তা যারা আছে বলে দিয়ে অর্ডার পাস করুন, এই মুসলমানগুলো অন্তত ঈদগাতে ঘরে যেয়ে করে। এতটুকু কাজ ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারলো না। যখন আমাদের হিন্দু সমাজের যে সমস্ত সমর্থকগুলোদেরকে ঘরছাড়া করে রেখেছিল, আমরা সেই সময় আবার গেলাম ডিস্ট্রিক্ট কালেক্টর তথা ডিস্ট্রিক্টের ডিএম কে বললাম যে পুজো আসছে, দুর্গা পুজো, বাঙালি হিন্দু সমাজে সর্ববৃহৎ উৎসব, এরা বাইরে করবে, এটা হতে পারে না স্যার, এদেরকে একটু ঘরে ঢোকানোর ব্যবস্থা করে দেন না। এতটুকু কাজ একটা ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারেনি, সে কি করে আপনার সম্পত্তি ওয়াকাফের সম্পত্তি ওয়াকাফেরই হবে এই বলার সাহস রাখতে পারে? আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, আমি বলবো না। বুঝতে পারছেন? সেই সর্বোচ্চ ক্ষমতা কাকে দিয়ে রাখছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের অভাবে। কারণ কি? ও রাজ্য যতই চিৎকার করুক না কেন, মমতা ব্যানার্জি ও মনে 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 ফিক ফিক করে হাসছে, বলছে যা হবে তো আমারও লাভ হবে। মোদি খাবে খাবে, আমি তো কিছু খেতে পারবো। কালেক্টর গুলোকে কারা চালায় ভাই? ডিএম কাদের কথাই চলে? রাজ্যের কথাই তো। ওগুলো বলছে আর যদি টাইম পাবো কি পাবো না তার আগে আমি লুটে নিই। তাই বন্ধুগণ, অনেক বলার ছিল, অনেক বকে ফেলেছি আমরা অনেকজন মিলে, তো আর বাকিটা বলবো না। বাকি কোনো সময় নয়, আমরা খুব তাড়াতাড়ি যে 40-এর ওপরে যে সংশোধনী নিয়ে এসেছে সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত আমরা একবার লাইভ করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে জনগোষ্ঠী থেকে বিলং করেন না কেন, যে ধর্ম থেকে বিলং করেন না কেন, যে জাতি থেকে বিলং করেন না কেন, আমাদের লাইভটা একবার দেখবেন। অ্যাকচুয়াল কি চাইছে, এই সংশোধনীর মধ্যে কি আছে সেটা তুলে ধরবো। হ্যাঁ একদম, সে তো এবার। এবং সাথে সাথে ওই লাইভে আমাদের বলার শেষে আপনারা যে কেউ ওখানে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব নিশ্চিন্তে। আপনি মাইক বন্ধ করে পালাবার ছেলে আমরা নয়। সকলে ভালো থাকবেন। আর যে সমস্ত বিষয়গুলো ছিল আমি আরেকবার বলে দিই, নাহলে বলবে ভাইজান না বলে পালাচ্ছে, এগুলো কি তাহলে পছন্দ নয়? না, জ্বালা অনেক ভাই, আমার জ্বালা অনেক। ছেড়ে দিচ্ছি ভাই, আমারও আর ভালো লাগছে না, সর্দি আমার হয়েছে, বুঝতে পারছি ভিতরে যা হচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ এটাই যে ওয়াকাফ বোর্ড নিয়ে, ওয়াকাফ সম্পত্তি নিয়ে অযথা নিজেদের মধ্যে এক এলাকায় থাকি, আমরা একসাথে বসবাস করি নিজেদের মধ্যে, অর্থাৎ আমার প্রতিবেশীর সাথে আমি লড়াইয়ে জড়িয়ে পড়ব না। তারা যদি বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সমাধান হবে, সত্যটা জানুন। খামাখায়